সাদিফ অফিসে ঢুকল। মুখের অবস্থা একদম ভালো না। মন তো আরো বেশি খাতারা চিহ্নরাপ। গেট দিয়ে তাকে আসতে দেখেই মারিয়া শশব্যস্ত হয়ে ঘুরে বসল সামনে। এই যে, এতটা সময়, সে চাতকের মতো চেয়েছিল, লোকটা কখন আসবে। কিছুতেই বুঝতে দেবে না ওসব। মারিয়া কম্পিউটার স্ক্রিনে ব্যস্ততা দেখায়। সাদিফকে গেলে তার পাশকাতারা চিহ্নটাতে হবে। সেই সময় আর চোখে একবার দেখে নেবে বরং। জুতোর শব্দ যত কাছে আসে, মেয়েটার হৃদকম্পন বাড়ে। শ্বাস প্রশ্বাস জড়াল হয়। আচমকা থেমে যায় সেই শব্দ। সাদিফকেও যেতে দেখা গেল না। মারিয়া সামনের দিক ভ্রুকুচকে চেয়ে রইল কিছুক্ষণ। এই তো পরিষ্কার ঢুকতে দেখেছে, তাহলে যাচ্ছেন না কেন। শেষে অধৈর্য হয়ে পেছনে ফিরল সে। অমনি টানটান হয়ে এলো মেরুদণ্ড। সাদিফ তার কাছেই দাঁড়িয়ে, চোখের ভাষা তীক্ষ্ণ। হঠাৎ এইভাবে দেখায় ভ্যাবাচেকা খেল মেয়েটা। আশেপাশে চড়া, ভীত চোখে দেখে আবার চাইল। আপনাকে বলা হয়েছিল আমার সাথে আসবেন, এলেন না যে। সরাসরি প্রশ্নে খানিক বিভ্রান্ত হলো মারিয়া। কী উত্তর দেবে এখন। আপনার থেকে পালানোর জন্য, মেলামেশা কমানোর জন্য এরকম করেছি। এটা তো কশ্চিনকালেও বলা যায় না। চুপ করে থাকলো তাই। সাদিফ আরেকটু এগিয়ে ডেস্ক ঘেঁষে দাঁড়ায়। অফিস তখনও শুরু হয়নি বলে, লোকজন তেমন আসেনি। ভ্রুকুচকে বলে, ভাব নিচ্ছেন ম্যালেরিয়া। শিকদার সাদিফ হাসানের সাথে ভাব নিচ্ছেন আপনি। একক উদ্ধৃতি চিহ্ন। না না আমি তো। সাদিফ কথা কেড়ে, শান্ত গলায় বলল, চুপ করুন। কোনো কথা শুনতে চায় না আপনার। তারপর গোজগোজ করে চলে গেল নিজের কেবিনে। মারিয়া হা করে চেয়ে রইল। নিজেই কথা বলতে এসে, নিজেই চটপাট দেখালো। নাকি অন্য কারোর রাগ তার ওপর ছেড়ে দিয়ে গেল। পিউ ঘুমের মধ্যে কোলবালিশ খানা আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে। তুলতুলে বিছানায় তার ঘুম জমে উঠেছে। চোখ খুলতেই ইচ্ছে করছে না। এত নরম বিছানাও হয়, কি তুলো দিয়ে বানায় এরা। সহসা দরজায় ঠকঠক শব্দ হলো। কেউ একজন শক্ত হাতে টোকা দিচ্ছে। পিউয়ের ঘুম ছুটে যায়। নির্ভুল নির্ভুল চোখ মেলে তাকায়। বৃহৎ অক্ষিপট ঘরের চারদেয়াল দেখতেই কোটর ছাড়িয়ে আসে বিস্ময়। ট্রাক করে উঠে বসল অমনি। বিছানা, বালিশ, বেডশিট, ফার্নিচার সবই তো অচেনা। দেয়ালে টানানো ওর ছবিগুলোও নেই। এটা তোর ঘর নয়। এটা কোন জায়গা? কোথায় এসে পড়ল? তখন বাইরে থেকে ইকবালের কণ্ঠ শোনা গেল। পিউ পিউ, এই পিউ পিউ, উঠেছ তুমি? পরিচিত আওয়াজে পিউয়ের তারা চিহ্ন একটা কমল। তবে বিস্মিত সে। যতটা মনে আছে প্লেনে ছিল। ধূসর ভাইয়ের বুকে মাথা রাখল। তারপর কিছু মনে নেই। ওরা কি কক্সবাজার পৌঁছে গিয়েছে? এত তাড়াতাড়ি? পিউ ত্রস্ত বিছানা থেকে নেমে দরজা টেনে খোলে। চাপানোই ছিল, তাও ইকবাল ঢোকেনি। খোলা দরজাতেই তারা চিহ্ন কাচ্ছিল এতক্ষণ। ভেতরে একটা জোয়ান মেয়ে কিভাবে না কিভাবে ঘুমিয়েছে। পিউকে দেখতে ইকবালের দাঁত কপাটি বেরিয়ে এলো বাইরে। বলল, উঠে পড়েছ? পিউ মাথা দোলাল। সে বলল, আচ্ছা, রেডি হয়ে নাও। বের হব আমরা। কোথায় যাব? বিচে যাবে না? খাবে না? পিউ চোখ বড় করে সুথাল। আমরা কি এখন কক্সবাজারে? জি ম্যাডাম। টের পাননি কিছু? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ অসহায় বনে মাথা নাড়ল দুদিকে। ইকবাল হতাশ কণ্ঠে বলল, সত্যি বাবা, মেয়ে মানুষের ঘুম এরকম হয় আমার জানা ছিল না। প্লেন থেকে ঢুলতে ঢুলতে গাড়িতে উঠলে, হোটেলে এলে, রুমে শোয়ানো হলো, কিছুই টের পাওনি। হ্যাটস অফ টু ইউর ঘুম পিউ। পিউ ঠোঁট উল্টে বলল, আমার ঘুম এরকমই। তাছাড়া রাতে ঘুমায়নি তো তাই সব মিলিয়ে। ইকবাল দুষ্টু হেসে বলল, কেন? ধূসরের সাথে ঘুরবে বলে? এক্সাইটমেন্টে বুঝি ঘুম হয়নি? পিউ মাথা নামিয়ে হাসল। তারপর আবার চোখ তুলে সচকিত কণ্ঠে বলল, কিন্তু আমাকে এখানে আনলো কে? ঘুমানো অবস্থায় হেঁটে হেঁটে এসেছি। হোক, ঘুমানো মানুষ আবার হাঁটে কিভাবে? তোমাকে তো ধূসর নিয়ে এসেছে। এইভাবেই কোলে করে। একক উদ্ধৃতি চিহ্ন। পেটের কাছে দুহাত বেঁধে সদ্য জন্মানো শিশু কোলে নেয়ার ভঙ্গিমা করে দেখালো ইকবাল। পিউ লজ্জা পেল। মনে পড়ল ওর চোখে তখন রাজ্যের ঘুম। ধূসরের গাল চাপড়ে চাপড়ে ডাকায় কোনো রকম তাকিয়েছিল। খুজুগে, তন্দ্রিত কদমে, উঠে বসেছিল গাড়িতে। এরপর আবার সিটেই গলে পড়ল ঘুমে। তারপর এই সোজা নিজেকে খুঁজে পেল বিছানায়। কি মারাত্মক ঘুম রে বাবা! পরপর অবাক কণ্ঠে বলল, কষ্ট হয়নি ওনার? আমাকে ডেকে দিলেই তো পারতেন। ইকবাল লম্বা শ্বাস ফেলল। কষ্ট হয়েছে কি না জানি না। তোমার যা ওজন, একটা আঙুলের টোকা দিলেই তো পড়ে যাবে। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ মুখ বেঁকায়। সে মোটেই অত শুকনো নয়। ইকবাল আবার বলল, ডাকতে চেয়েছিল পুষ্প?
ধূসর দেয়নি। বলেছে, ঘুমাচ্ছে যখন ঘুমাক। এত প্রেম নেয়া যায় বলতো? পিউ ফ্যালফ্যাল করে চেয়েরো। ধূসর ভাই এমন করেছেন ওর জন্য। রোমাঞ্চকর অনুভূতি হয় ভেতরে। লাজুক লাজুক হেসে খাড় চুলকায়। ইকবাল হাসল, তারা দিয়ে বলল, অনেক কথা বলেছি, এবার তৈরি হও যাও। কুইক বলে যেতে নিলেই পিউ সুথাল, আপু কোথায়? শাড়ি পরছে। প্রয়োজন নেই তো আমাকে ডাকতে পাঠালো। পিউ উসখুস করল তার অধর জোড়া। ইকবাল বুঝতে পেরে বলল, তোমার মহারাজও আছেন। রেডি হয়ে বের হও, সবাইকে দেখবে। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ মুচকি হাসল, মাথা কাত করল এক পাশে। ইকবাল যেতেই দরজা লাগিয়ে পিঠ ঠেকাল সেখানে। ধূসরের কোলে ঘুমন্ত নিজেকে কল্পনা করল একবার। আনমনে মানস্পটে সেই দৃশ্য হাসল। অনেকটা সময় অত কাছাকাছি ছিল ওরা। ওর মাথাটা কি তখন ওনার বুকের মধ্যে রেখেছিলেন? ইস, সব ভেবে পিউ ঠোঁট কামতারা চিহ্নরে কুণ্ঠিত হাসে। তারপর লজ্জায় হাঁসফাঁস করে মুখ থেকে নেয় দুহাতে। পিউ গাঢ় নীল সালোয়ার কামিজ পরে ওয়াশরুম থেকে বের হলো কেবল। ওড়না পেতে রাখা বিছানার উপর আয়নার সামনে পিঠ ফিরিয়ে দাঁড়ালো গিয়ে। জামার পেছনের দিকে চেইন কনুই ভাঁজ করে, ঘাড় বাঁকিয়ে আয়না দেখে দেখে চেইন টানাটানি শুরু করলো পরপর। ধূসর হাতের চকচকে ঘড়ির রিক লাগাতে লাগাতে পিউয়ের দরজার সামনে এলো। সবাই রেডি, ইনি এখনো বের হতে পারেনি। এত কি সাজে? একবার তাকালো পিউয়ের মুখোমুখি পুষ্পদের বন্ধ দরজার দিকে। মোট 4টে ঘর নিয়েছে ওরা। তার রুমটা ঠিক পুষ্পদের পাশেই। ধূসর ভেজানো দরজা ঠেলে দিতেই হা করে খুলল সেটা। বেখেয়ালে বলল, পিউ, তুই। বলতে বলতে সামনে তাকাতেই কথা আটকে গেল তার। ভরাট নিরেট পুরুষালী স্বর আকস্মিক কানে এলে পিউয়ের বুক ছ্যাঁতো করে ওঠে। হকচকিয়ে ফিরে তাকায়। বুকে ওড়না নেই। আয়নার প্রতিবিম্বে ফর্সা হা করা খোলা পিঠ স্পষ্ট দেখতে পেল ধূসর। হতভম্ব হয়ে গেল ঘটনাচক্রে। চটজলদি চোখ ফিরিয়ে ঘুরে তাকালো আরেক দিক। পিউ হুঁশ ফিরতে বিছানা থেকে ওড়না ছো মেরে এনে গায়ে জড়াল। ধূসর অস্বস্তিতে কি করবে বুঝে উঠল না। মুখের কাছে হাত এনে কাশল। কয়েকবার গলা খাকারি দিল। ঘুরে থেকে ব্যস্ত ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি আয়। পরপর দ্রুত পায়ে প্রস্থান নিল সে। যেন পালালো একরকম। পিউ লজ্জা পেয়েছে শতগুণ বেশি। ইকবাল ভাই যাওয়ার পর দরজা চাপিয়ে দিয়েছিল, কেন যে আটকালো না। এইভাবে দেখে ফেললে উনি। পেছনে বিশালাকা 5 তারকা হোটেল। সামনে শানিত সৌন্দর্যের অধিকারী সমুদ্র সৈকত। তীব্র তারা চিহ্ন জন তুলে এক একটা ঢেউ এসে হুমড়ি খাচ্ছে তীরের ওপর। বালুর চরে বাঁধা ট্রলার স্পিডবোট দুলে দুলে উঠছে তাতে। ধূসরা একটা নামিদামি হোটেলে উঠেছে। এখানকার নিজস্ব বিচ আছে। একটা বড় অংশ জুড়ে সীমারেখা দেয়া। শুধুমাত্র যারাই রুম বুক করেছেন এখানে, তারাই ঘুরবেন। বাইরের কারো আসা যাওয়া নিষেধ। অথচ পুষ্প এখানে ঘুরবে না। বিচের পাড়ে এসে এমন নিরিবিলি পরিবেশ একদমই ভালো লাগছে না তার। খাবারের কোনো ভ্যানও তো নেই। সাগর দেখতে দেখতে যে 1 কাপ চা খাবে, তাও তো হবে না। সে বায়না ধরল পাবলিক বিচে যাওয়ার। ধূসর আপত্তি করেনি। হানিমুন যেহেতু ওদের, আসার উদ্দেশ্য ওরা, সবটা ওদের মর্জিতেই হোক। একটা উবার নিয়ে তারা পাবলিক বিচের প্রথম গেটে এলো। লোক সমাগমে পা রাখা যায় না এখানে। পিউয়ের চোখ কপাল ছোঁয়। এত মানুষ সমুদ্র দেখতে আসে বুঝি। পুষ্প একটা লাল জর্জেটের শাড়ি পরেছে। বিচে পা রাখতেই হাওয়ায় আঁচল উঠছে এদিক ওদিক। এর মধ্যে আচমকা ইকবাল খোপা করা চুলগুলো খুলে দিল। পুষ্প তাকাতেই চাপা কণ্ঠে গান ধরল, কইন্না রে, বাঁকা চুলতে খোপা আর বাইধ না রে। ওই চুলেতে জাদু আছে, আমার ঘুম আসে না রে। পুষ্প খিলখিল করে হেসে উঠল। পিউ গান শুনে পেছনে তাকিয়ে মুচকি হেসে আবার সামনে ফেরে। সম্মোহিত নেচে চেয়ে দেখে তার সম্মুখে ফোন কানে গুজে হাঁটতে থাকা দীর্ঘদেহী পুরুষটিকে। এত ব্যস্ত সে, পেছনে তার দিকে খেয়ালই নেই। পুষ্প সলজ্জে ইকবালের বাহুতে ঘুষি বসিয়ে বলল, তুমি একটা জাতা ইকবাল। তার রক্তিম দুটো গাল দেখে বরাবরের মতো বিমুগ্ধ হয় ইকবাল। ডান বাহুতে জড়িয়ে ধরে বুকের সাথে বালুর ওপর ফেলে আসা পুষ্পর ফর্সা কদমের দিক চেয়ে বলে, মাই লাভ, জুতোটা পরে আসলে পারতে। বালুর মধ্যে অনেক শামুক থাকে, পা টাকে তারা চিহ্নতে গেলে কি হবে? কেন, কোলে নিয়ে হাঁটবে? পারবে না? আমি পারবো। কিন্তু কে যেন বড় ভাইয়ের সামনে লজ্জা পায়। পুষ্প বলল, তাও ঠিক। এরপর তাকালো সামনে। ধূসর সবার প্রথমে হাঁটছে, মাঝে পিউ আর পেছনে ওরা। ধূসরের কদমের সাথে পাল্লা দিতে এক প্রকার ছুটছে মেয়েটা।
পুষ্প ওর দিকে আঙুল দেখিয়ে বলল, পিউ ভাইয়ার সাথে সাথে হাঁটার জন্য কিভাবে হাঁটছে দেখো। এই পিউ পরে যাবি, আস্তে হাঁট। পিউ শুনলেও মানল না। সে থামতে চায়, কিন্তু পথযুগল ছুটছে। ইকবাল বড় দুঃখ প্রকাশ করে বলল, সত্যি, এই পিউ পিউয়ের জন্য ভীষণ মায়া হয় আমার। ধূসরটা আস্ত একটা বজ্জাত। এত ভালোবাসিস, প্রকাশ করলে কি হয়? পুষ্প মৃদু হেসে বলল, কিছু ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর। একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল পাশ ফিরে দেখল এক ভদ্রলোক ডাব নিয়ে বসেছেন। পুষ্পকে সুথাল, ডাব খাবে? যেই গরম, চলো খাই। ইকবাল হাত উঁচিয়ে পিউকে ডাকতে গেলে বলল, ও ডাব খায় না। ইকবাল অবাক হয়ে বলল, সে কি, ডাব খায় না এমন মানুষ হয়? হ্যাঁ, এই যে আমার বোন। ওর কাছে ডাবের পানি স্যালাইনের মতো লাগে। আম্মুর বোকাবকিতে একবার জন্ডিসের সময় খেয়েছিল, বিশেষ ছয়ও না। ইকবাল হাসল, বলল, আচ্ছা চলো, তোমাকে কিনে দেই। পিউ ক্লান্ত হয়ে থামল। না, এই জীবনে হয়তো ধূসর ভাইয়ের সাথে পা মিলিয়ে হাঁটা হবে না। অমন হাতির মতো কদম ফেললে, তার মতো পিঁপড়ের পোষায়। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। ঘন ঘন নিঃশ্বাস নিল। ধূসরের সব মনোযোগ ফোনে। কি এত বলে, কার সাথেই বা বলে। পিউ পেছনে তাকায়। পুষ্প আর ইকবালকে ডাবের ফ্যানের সামনে দেখে নাক চোখ কোঁচকায়। এই স্যালাইন পানি খেতে এত দূর আসার কি আছে? এরপর চোখ রাখল ডান পাশে। বিশাল সমুদ্র সেথায়। তবে অতটা তেজ নেই জিবে। ছোট ছোট আকারে আছোতারা চিহ্ন রে আসছে কুলে। পিউয়ের অষ্টপুট মুহূর্তে ভর্তি হলো দ্যুতিময় হাসি। বিকেলের নরম রোদের আলোয় সেই হাসি বড় মায়ামা দেখালো। চুল কানে গুজে সালোয়ার হালকা ওপরে তুলে স্লিপার জোড়া খুলে রাখল পাশে। গুটি গুটি পায়ে পানির দিকে এগোতে গেলেই পেছনে থেকে ওড়নার মাথা টেনে ধরল কেউ। পিউ থমকাল। বিদ্যুৎ বেগে ফিরে চাইল পেছনে। ধূসর ফোন পকেট ভরতে ভরতে সুথাল। কোথায় যাচ্ছিলি? একটু পা ভেজাতাম। ধূসর ব্রু চায়। একা একা। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ বুঝল এখন ধমক খাবে। মুখ কালো করে বলল, তো কি করব? আমার কি দোকলা আছে? আপু ভাইয়ার সাথে ব্যস্ত। আপনি ব্যস্ত ফোনে? আমি ছোট মানুষটা এতিমের মতো ঘুরছি। বলতে বলতে তার চেহারায় লেপ্টে আসে দুঃখ, হতাশা। ধূসর তীক্ষ্ণ চোখে চেয়ে থাকল। আলগোছে হাসল। পিউ তাকাতেই গম্ভীর করে ফেলল চেহারা। ওড়নার মাথায় টান বসাতেই পিউ হোঁচট খাওয়ার মতো কাছে এসে পড়ল। ধূসর সঙ্গে সঙ্গে কাঁধ পেঁচিয়ে পা বাড়িয়ে বলল, চল। পিউ খুশিতে আটখানা হয়ে সুথাল। কোথায় যাব আমরা? ধূসরের নিরুদ্বেগ জবাব, বেচে দেব তোকে। পিউ এসে ফেলল। সুদীর্ঘ কণ্ঠে বলল, স্বয়ং ফেরেশতা এসে বললেও বিশ্বাস করব না। ধূসর অদ্ভুত চোখে চায়। দৃষ্টির গভীরতা ঠাউর করা কঠিন। হবেই তো, প্রহেলিকা যে। অথচ পাতলার ঠোঁটদ্বয় বেঁকে যায় একদিকে। ফের ভ্রু নাচিয়ে বলে, এত বিশ্বাস? পিউ কোনো রকম রাগঢাক রাখল না। হৃদয়ের অলিন্দে লুকোনো কথাটুকু উগরে দিতে বলল, নিজের থেকেও বেশি। ধূসরের পা থামে। স্থিত হয় হাঁটা। তার পিঠে রাখা অনমনীয় হাতটা আরেকটু দৃঢ় হলো। অবিচল হলো অগাধ লোচনের চাউনি। যেন কত কি বলবে, কত কি শোনাবে। এর মধ্যে ছুটতে ছুটতে চঞ্চল পায়ে হাজির হলো পুষ্প। ওকে দেখেই চটপট হাত নামিয়ে নিল ধূসর। বুঝল পকেট। সে এসেই আবদার করল, ভাইয়া চলুন ট্রলারে ঘুরি। সবাই ঘুরছে। ইশারা করা আঙুল অনুসরণ করে তাকালো ধূসর। ৬-৭ জন বসার মতো ট্রলার তীরের সাথে সারি বেঁধে লাগানো। বেশ রমছমে। অনেকেই ঘুরছে, ঢেউয়ের প্রকোপে ওঠানামা করছে আবার। সে চোখ ফেরত এনে বলল, না, দরকার নেই। পুষ্পর হাসিটা নিমিষে মুছে যায়। পিং নিষ্পাপ কণ্ঠে বলল, কেন, কি হবে চড়লে? সবাই তো চড়ছে। ধূসর চোখা নেত্রে তাকায়। সবাই যা করবে, তুইও তাই করবি? না, তা কখন বলেছি? কিন্তু চড়লে ভালো হতো। সাঁতার জানিস? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ চুপ সে এলো। দুদিকে আস্তে ধীরে মাথা নাড়ল। পুষ্প চুপ, সেও জানে না। ইকবাল বুক ফুলিয়ে গর্বের সহিত জানালো, আমি কিন্তু জানি। একক উদ্ধৃতি চিহ্ন। তো, দুটো একসাথে সমুদ্রে পড়লে, একা তুলতে পারবি? ইকবাল অবাক কণ্ঠে বলল, একা তুলব কেন? তুই তো আছিস। তোরটাকে তুই তুলবি, আমারটাকে আমি। ধূসর চোখ রাঙাতেই থতমত খেয়ে বলল, না মানে, একটা তোর বোন, একটা আমার বোন, একটা আমার বউ, একটা তোর বউ। বেফাঁস কথা বলে ফেলছে বুঝে থামল নিজেই। ধূসর দাঁত চেপে চেয়ে আছে। যেন এক্ষুনি নাকফা তারা চিহ্নটাবে। ইকবাল আমতা আমতা করে ওপরের দিক চেয়ে বলল, আকাশে একটাও তারা নেই কেন? পুষ্প ঠোঁট চেপে হাসছিল। উত্তরে বলল, দিনের বেলায় তারা,
তোমার কপালে আছে। পিউ গুটিসুটি মেরে দাঁড়িয়ে লজ্জা পেয়েছে। সবার কথা থামতেই মিনমিন করে বলল, চলুন না ধূসর ভাই, একটু উঠলে কি হয়? পুষ্প বলল, হ্যাঁ ভাইয়া প্লিজ, একবার। ইকবাল ও তাল মেলাল, চল না ভাই, একদিনই তো, তাছাড়া ঢেউ নেই তেমন, সমুদ্র তো শান্ত। একক উদ্ধৃতি চিহ্ন। এত জনের অনুরোধে শেষমেশ হার মানল ধূসর। শ্বাস ফেলে বলল, ওকে। সবার আগে ইকবাল উঠল, তারপর পুষ্প। তার মধ্যে বিন্দুমাত্র ভতারা চিহ্ন ওয়েডর দেখা যাচ্ছে না। একা একাই উঠেছে। এরপর ধূসর। ট্রলার ঢেউয়ের তোপে তখন থেকেই অল্প অল্প নড়ছে। সে উঠেই হাত পাতল পিউয়ের দিকে। বলল, হায়। পিউয়ের বক্ষ জুড়ে ভালো লাগার তরঙ্গ। কম্পিত হাতখানা বাড়িয়ে দিতেই আঁকড়ে নিল ধূসর। পুষ্প কাঠের অপর বসে দুষ্টুমি করে বলল, আমাকে তো এভাবে ওঠালেন না ভাইয়া। ইকবাল তার পাশে বসে বলল, তোমার জন্যে তো আমি আছি মাই লাভ। একটা মাঝারি সাইজের ট্রলার ভাড়া নিয়েছে ওরা। চালক, হেল্পার আর ওরা চারজন। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলার পৌঁছাতেই পিউ ভয়ে নড়েচড়ে বসল। কাঠ আর লোহার তৈরি ট্রলারের কোন জায়গায় আঁকড়ে বসবে। মনে হচ্ছে এই এক্ষুনি পড়ে যাবে। এত ভয়ও লাগছে কেন? আপু তো দিব্যি বসে আছে। ধূসর ভাই, ইকবাল ভাই কি টানটান হয়ে দাঁড়িয়ে। তুই এত ভীতু কেন পিউ? পিউ মিথ্যে মিথ্যে সাহসী বানালো নিজেকে। বাতাসে উড়ে যেতে চাওয়া ওনাকলের মধ্যে আগলে সমুদ্রের জলের দিক চাইল। কি স্রোত! এর ভেতর পড়ে গেলে ইন্না লিল্লাহ কনফার্ম। বিয়ে শাদি, বাচ্চা গাচ্চার স্বপ্ন সবে এই জলেতেই শেষ। পিউ পানির দিক চেয়ে চোখ গিলছে বারবার। প্লেনের কথা মনে করে আফসোস হলো। ওভাবে যদি আরেকবার ধূসর ভাই বুকের মধ্যে নিতেন। এখন ভয়ের ভো উচ্চারণ করলেও ঠেলে ফেলে দেবেন। সে নিজেও তো বায়না করেছিল তাল মিলিয়ে। পিউ নিঃসহায়ের মতো বসে থাকল। তার ভিতর চোখ দুটো সমুদ্রের জলে। হঠাৎ টের পেল পাশে কেউ বসেছে। ফিরে তাকালো অমনি। ধূসরকে দেখে মিলিয়ে এলো আরো। আপ্রাণ প্রচেষ্টা চালালো ভতারা চিহ্ন অটুকু ঢেকে রাখতে। ধূসর ভাই কোনোভাবে বুঝলেই ধমকাবেন, না হলে তারা কথা ফ্রি। লুকিয়ে রাখার সমস্ত সুন্দর চেষ্টায় বিফল হলো তাও। ধূসরের বুঝতে বিলম্ব হয়নি। তার শঙ্কিত মুখশ্রী পানে এক পল চেয়ে কাঠখাতারা চিহ্ন মুছে ধরা হাতের দিক দেখল। কোনো কথাবার্তা ছাড়াই সেই হাতটা উঠিয়ে আনলো মুঠোতে। পিউ চকিতে চোখ তোলে। ভয় টয় নিমিষে সমাপ্ত। উল্টে মুখমণ্ডল ভেসে এলো উজ্জ্বলতায়। ধূসর হাত ধরে রেখেই ওর দিকে এগিয়ে বসল। একদম গা ঘেঁষে। পিউ চেয়ে থাকতে পারে না। মাথা নামায়, নিঃশব্দে মোহিত হাসে। পুষ্প ট্রলারের শেষ মাথায় গিয়ে বসতেই বুক কেঁপে উঠল ইকবালের। ওখান থেকে পড়লে তার বউ শেষ। আর তো তারা চিহ্ন না করে বলল, মাই লাভ, ও তো মাথায় জোনা পড়ে যাবে। পুষ্প সে কথায় কান দেয় না। একটু ঝুঁকে ট্রলারের গা ঘেঁষে ছলকে ওঠে পানি ধরতে যায়। ইকবালের কলিজা ছলাৎ করে উঠল। সাবধানে পা ফেলে এগিয়ে গেল জলদি। ব্যস্ত হাতে ওকে টেনে সোজা করে বলল, এরকম করছো কেন? সমুদ্রে শার্ক আছে জানো না? হাত কামতারা চিহ্ন রে ধরলে। তার মুখবিবরের উদ্বিগ্ন ছাপটুকু স্পষ্ট দেখে মুচকি হাসল পুষ্প। বলল না কিছু। ভেজা হাত আঁচলে মুছে বসে রইল। ইকবাল দম ফেলল। স্ত্রীর হাত মুঠোয় রেখে পাশে বসে খাম মুছল কপালের। বুকটা কাতারা চিহ্ন পছে এখনো। পিউয়ের হৃদয় জুড়িয়ে যায় ওদের ভালোবাসা দেখে। ইকবাল ভাইয়ের কি অমক টান তার বোনের প্রতি। এত ভালোবাসা, এত সুখ, এতটা তৃপ্তি সাদিফ ভাই কখনো আপুকে দিতেই পারতেন না হয়তো। আল্লাহ যা করেন ভালোর জন্যই। পিউ ঠোঁটে হাসি রেখে মুক্ত শান্তির শ্বাস নিয়ে পাশ ফিরে ধূসরের দিক তাকায়। সে এদিকেই চেয়েছিল। পিউ তাকাতেই অবিলম্বে দৃষ্টি ফিরিয়ে ফোনের ওপর রাখল। পিউ বুঝে গেল বরাবরের ন্যায়। মাথায় চরল দুষ্টুমি। বলল, আচ্ছা ধূসর ভাই, এখন যদি আমাকে একটা শার্ট টেনে নেয়, কি হবে? ধূসরের নিরুৎসাহিত উত্তর, কিছু না। পিউ বিস্ময়াহত হয়ে বলল, খেয়ে ফেলবে তো? আপনার কষ্ট হবে না? তার গম্ভীর জবাব, না। তারা চিহ্নস্থ হওয়ার কি আছে? পিউয়ের হাসি হাসি ভাব, চেহারার ভাঁজে লুকানো দুষ্টুমি হুড়হুড় করে তৎক্ষণাৎ পালায়। কোথায় ভাবল? ধূসর ভাই বকবেন, তারা চিহ্নস্থ পাবেন। সিনেমার মতো মুখ চেপে ধরে খুব মায়া করে বলবেন, খবরদার পিউ, এসব অলক্ষণে কথা একদম বলবি না। একক উদ্ধৃতি চিহ্ন। অথচ তার কিছুই এসে যায় না। পিউ চূড়ান্ত তারা চিহ্ন হতো হলো। মনে মনে চাইল, সত্যি একটা শার্ক আসুক, তাকে গিলে খাক। তখন ইকবাল উল্টো দিক থেকে একটু উঁচু কণ্ঠে বলল, আরে পিউ, তুমি ওর কথায় কান দিও না। আমি বলছি শোনো,
তোমাকে শার্ট টেনে নিলে ধূসর পেটের মধ্যে গিয়ে ডিসুম ডিসুম করে তোমায় বের করে আনবে, বুঝলে? পুষ্প হুহা করে হেসে উঠল শুনে। কিন্তু পিউ হাসল না। তার মনটাই খাতারা চিহ্ন রাপ হয়ে গিয়েছে। শুধু বিড়বিড় করে আওড়াল, আনরোমান্টিক। মারিয়া তিতিবিরক্ত। অফিসের বসটাকে যদি কয়েকটা লাতারা চিহ্নতি, ভূতারা চিহ্ন তারা চিহ্ন শ্রী দিতে পারত, মনোপুত হতো তার। এতগুলো মেয়ে কাজ করে এখানে, অথচ লোকটার হুঁশ জ্ঞান নেই। এমন রাত করে কেউ মিটিং ডাকে, ছুটি দেয়। মেয়েগুলো বাড়ি যাবে কি করে ভাবল না। রাস্তার পাড়ে ফেলে রাখা টুকরো টুকরো ইটগুলো দেখে ইচ্ছে হলো ভদ্রলোকের মাথায় মারার। এমনিতেই 9টার পর বাসে সিট পাওয়া যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া একটা মেয়ের পক্ষে কতটা ভোগান্তির সে জানে। তার মধ্যে ভদ্রলোকের মুখোশ পরা, গায়ে হাত দিতে পটু লোকগুলো তো আছেই। বাসে উঠতেই মন চায় না মাঝে মাঝে। সেখানে 10টা পার হয়েছে ঘড়িতে। কি করে যাবে সে? এই হুটহাট মিটিং ডাকার নিয়ম আগে জানলে চাকরি নিত না। না খেয়ে রইলেও না। মারিয়া মনে মনে মুখ চামটা দিতে দিতে স্টেশনের দিক হাঁটে। রাস্তায় একজন লোক ছাড়া কেউ নেই। গাড়ি চললেও সব হুসহুস করে উড়ে যাচ্ছে পলকে। এই মুহূর্তে সাদিফ আর তার বাইকটাকে প্রচণ্ড মিস করল সে। এই জন্য বলে, আগুন আর বরফ একসাথে হতে নেই। সাদিফের দুদিনের সৌন্দর্যে তার মনটা টুক করে নিয়ে যাবে, জানলেও মুখ হতোই না। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল, হাসল নিজের অপর বিদ্রুপ করে। সত্যি, শেষে এমন একজনকে মন দিলি মারিয়া, যার মনে অন্য কেউ। একক উদ্ধৃতি চিহ্ন। সে হাঁটার মধ্যেই আচমকা পেছনে জোড়া পায়ের শব্দ আসে, যেন অনেকে হাঁটছে। মারিয়া সতর্ক চোখে ঘুরে চাইল। সেদিনের সেই ছেলে তিনটিকে দেখেই চলে গেল চল। ওরা কি ফলো করছে ওকে? মারিয়া হাঁটার গতি বাড়িয়ে দিল তাৎক্ষণিক। পায়ের শব্দ বাড়ল অমনি। মানে, ওরাও জোরে হাঁটছে। মারিয়া থামতে থাকে বুঝতাই। তারা চিহ্ন পথে তার হাত পা। বাতাসের গতিতে হাঁটছিল যখনই আচমকা ছেলে তিনটে পথরোধ করে দাঁড়াল ওর। মেয়েটার হৃৎপিণ্ড থমকে গেল সেখানেই। ওদের শরীর থেকে মদ আর সিগারেটের মিশ্র গন্ধে গুলিয়ে এলো গা। একজন বলল, এই মেয়ে, এত দেমাগ কিসের? হ্যাঁ, দেখলেই পালাতে চাও দেখছি। কেন, আমরা কি বাঘ? খেয়ে ফেলবো তোমাকে। বাকি দুজন হুহা করে হেসে ওঠে কথাটায়। মারিয়ার হাঁটু কাতারা চিহ্ন পথে। তাও কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, পথ ছাড়ুন। আরে ছাড়ব তো, আমাদের কাজটা হয়ে যাক, ছেড়ে দেব। দরকার পড়লে বাড়তে গিয়ে দিয়ে আসব। মারিয়া তারা চিহ্ন অশেষ। শুকনো অন্তরা তারা চিহ্ন তা নিয়ে সুথাল। ককি কাজের কথা বলছেন আপনারা? দ্বিতীয় জন বলল, আরে এত তোতলাচ্ছ কেন? আমাদের দেখতে কি বাজে ছেলে মনে হয়? আমরা ভীষণ ভালো ছেলে বুঝলে। আর ভালো ছেলেদের জন্য দরকার একটা ভালো মেয়ে, এই যেমন তুমি। বলিয়ে খপ করে হাতখানা চেপে ধরল ওর। মারিয়া স্তব্ধ বিস্ময়ে, ভয় বা ক্রুদ্ধ। তাও চোখ রাতারা চিহ্ন নিয়ে বলল, হাত ছাড়ুন আমার। একক উদ্ধৃতি চিহ্ন। বললাম না, কাজ শেষে ছাড়ব। চলো। টান বসাতেই হুলস্থুল বাঁধিয়ে হাতটা কামড়ে ধরল মারিয়া। ছেলেটা তারা চিহ্ন থায় বলে চেঁচিয়ে ওঠে। হাত ছেড়ে দেয় মুহূর্তে। বাকি দুজন চোখ দুটো মার্বেলের মতো করল। কিছু বুঝে ওঠার আগেই উল্টো ঘুরে দৌড় লাগালো মারিয়া। ধর শালিরে, বলেই ছেলেগুলোও ছুট লাগালো পেছনে। সুপ্রসন্ন ভাগ্য থাকলে যা হয়। মেয়েটা পড়তে পড়তে পড়ল একবারে সাদিফের বাইকের সামনেই। রীতিমতো তারা চিহ্ন কাকে উল্টে পড়ল রাস্তার ওপর। সাদিফ ফতাফত বাইকের ব্রেক কষে। মারিয়াকে দেখেই শীত বলে স্ট্যান্ড ভিজিয়ে নেমে আসে। ছেলে তিনটে দূর থেকে অ্যাক্সিডেন্টের দৃশ্যে দাঁড়িয়ে গেল। দ্বিধাদ্বন্দ্বে ভূগোল এগোবে কিনা। মারিয়া একে তারা চিহ্ন কাঁপছিল, দ্বিতীয় বাইকের তারা চিহ্নকা একেবারে চোখ বুজে নেতিয়ে রইল পিচের ওপর। সাদিফ ছুটে গিয়ে কাছে বসল। গাল চাপড়ে হড়বড় করে ডাকল, ম্যালেরিয়া, মিস ম্যালেরিয়া। মারিয়া ত্রস্ত চোখ খোলে। স্থিরচিত্রের ন্যায় সামনে সাদিফের মুখটা ভেসে উঠল তখন। অথচ বিভ্রান্ত কণ্ঠে বলল, আমি কি বেঁচে আছি? একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ চোখ মুখ গোছাল। তার মেজাজ এমনিতেই তুঙ্গে। মোটা কণ্ঠে বলল, বেঁচে আছেন মানে? মারিয়ার কপালের ভাঁজ হওয়া। তারা চিহ্ন ওইটাও উঠাও। উল্টে স্ফুট কণ্ঠে বলল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? তার মানে আমি বেঁচে আছি। প্লিজ আমাকে তুলুন। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ বিরক্ত হলেও টেনেটুনে ওকে সোজা করে দাঁড় করাল। ভীষণ কৌতূহল সমেত সুথাল, সব সময় খালি ছোটেন কেন?
আর ছুটতে ছুটতে এসে আমার সামনেই পড়েন। ব্যাপার কি? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া কাঁধ ব্যাগটা বুকের সাথে চেপে ধরে আশেপাশে তাকালো। একটু দূরে ছেলেগুলোকে দেখে আটকে বলল, ওই দেখুন, ওরা যায়নি এখনো। একক উদ্ধৃতি চিহ্ন। তার চোখ অনুসরণ করে তাকালো সাদিফ। সুথাল, কারা ওরা? ওরা বখাটে। সেদিনও আমাকে টিচ করেছিল, আর আজ আমার হাত চেপে ধরেছে। নিয়ে যাচ্ছিল কোথাও। আজে বাজে কোথাও বলেছে। তার বলার ভঙ্গি যতটা অশান্ত, সাদিফ ততোধিক শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মারিয়া হতবাক হয়ে বলল, ও আচ্ছা মানে? ওরা আমাকে আজে বাজে কথা বলেছে, হাত ধরে টেনেছে, আপনি কিছু বলবেন না? আপনার হাত ধরে টেনেছে, আমি কি বলবো? সাদিফ কাঁধ উঁচায়, বড় নিষ্পৃহ সে। আবার বলল, আর সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এরকম করে, এগুলো নর্মাল। মারিয়া আশ্চর্য না হয়ে পারল না। রুতারা চিহ্নস্ত্র চোখে একবার ছেলেগুলোর দিক তাকায়। ওরা নিজেদের মধ্যে গুজুর গুজুর করছে। সে যদি ছেলে হতো না, এক্ষুনি শবকটাকে রামধলায় দিয়ে ভুলিয়ে দিত বাপের নাম। তারপর চোখ বুজে দম ছেড়ে শান্ত করল নিজেকে। পুনরায় সাদিফের দিক ফিরে বলল, আপনার উচিত একটা মেয়ের সম্মানহানির প্রতিবাদ করা, অন্তত ওদের গালে দু চারটে থাতারা চিহ্ন পুকুর বসানো। সাদিফ অবাক হওয়ার ভান করে বলল, আপনার জন্য শুধু শুধু মারামারি করতে যাব কেন? মারিয়া দ্বিগুণ আশ্চর্য হয়। এটা কি ধূসর ভাইয়ের ভাই? উনি হলে তো বলতেও হতো না, শুনেই খা দিয়ে চলে আসতেন। তারপর মাথা ঠান্ডা করে বলল, ঠিক আছে, শুধু শুধু মারামারি করতে হবে না। ওই তিনটাকে মারার জন্য আমি আপনাকে 300 টাকা দেব। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ হতভম্ব চোখে চাইতেন বলল, 500 দিলে তো মারবেন? যান মাতারা চিহ্নরুন। সে কিছুক্ষণ আহাম্মকের মতো চেয়ে রইল। আচমকা হেসে উঠল শব্দ করে। গত 24 ঘন্টায় কেবল মাত্র হাসি উকি দিল ঠোঁটে। হাসতে হাসতেই বলল, মানুষ মারার সুপারি দিচ্ছেন? এদিকে প্রথম ছেলেটি পাশেরটাকে জিজ্ঞেস করল, যাবি? ঠিক কইলে ভাইবাকো। আরে ভাবার কি আছে? ও একলা, আর আমরা তিনজন। 2 খা লাগবে শোয়াইতে। চল। আচ্ছা চল, সাথে ছুরি টুরি থাকলে বাইর কর, মায়াডারে আজকে লাগবই। তারপর তিনজন হাতা গোটাতে গোটাতে এগোলো। একজন পকেট থেকে বের করল ছোট সাইজের ধারালো ছুরি। মারিয়া উত্তর দিতে গেলে ওদের আসতে দেখে এক লাফে সাদিফের পেছনে গিয়ে লুকায়। শার্ট খামচে ধরে অনুরোধ করে, উই যে আসছে, প্লিজ কিছু করুন। সাদিফ টোক দিল। মনে মনে বলল, এত কাছে আসবেন না মারিয়া, কেমন যেন লাগে আমার। ততক্ষণে ছেলে তিনটে কাছে এসে দাঁড়ায়। সাদিফ হেলমেট খুলে হাতে নিল। প্রথম ছেলেটি পেছনের জন থেকে ছুরিটা এনে শিরথুতনিতে ঘষতে ঘষতে বলল, কি হিরো, কি করো এই মায়ার লগে? এত রাইতে মায়া মানুষ লইয়া আমাগো এলাকায় দাঁড়াইছ, কলিজায় মেলা সাহস। সাদিফ হেসে বলল, তা একটু আছে। ছেলেটি রেগে ছুরিটা তাক করে বলল, ওই কথা কম, চুপচাপ মায়াটারে আমাগো হাতে তুইল্লা দিয়া ফোট, নাইলে এক কোপে জ্যান্ত। শেষ করার আগেই হেলমেট দিয়ে কষে ওর মাথায় বাড়ি মাতারা চিহ্ন রল সাদিফ। ছেলেটা একবার চক্করকে তারা চিহ্নতে চোখ উল্টে লুটিয়ে পড়ল মাটিতে। ছুরিটা ছিটকে পড়ে নিখোঁজ হলো। বাকি দুইজন তারা চিহ্ন আর্ত চোখে দেখে, পালা, পালা বলে ছুট লাগায়। মারিয়া তারা চিহ্ন মুখ চেপে ধরেছে। সাদিফ নিজেও চমকে গেছে। এই সামান্য খাতারা চিহ্ন কেউ লতিয়ে পড়ে। মরে গেল না তো? খুটোপুটি করে ছেলেটার পাশে বসে ডাকল, এই শুনছেন? এই এই আরে এই। মারিয়া বিস্ময় কণ্ঠশৃঙ্গে তুলে বলল, আপনার গায়ে এত জ্বর? সাদিফ দিশেহারা ভূমিতে বলল, এই ছেলেটা উঠছে না কেন? তারা চিহ্ন তো ও তো বের হয়নি। হলোটা কি? মারিয়া বলল, অসভ্যটা মরে গেছে মনে হয়। ভালোই হয়েছে, চলুন পালাই। সাদিফ হকচকিয়ে তাকালো, কি বলছেন? একটা হেলমেটের বাড়িতে মানুষ মরে? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া কি করবে বুঝল না। ছেলে দুটো পালিয়েছে না? আরো লোক ডাকতে গিয়েছে কে জানে। সে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে পানির বোতল বের করল। ঝোড়ো ঝোড়ো করে ঢেলে দিল ছেলেটার মুখের ওপর। সাদিফের গায়ে ঝাপটা লাগলো পানির। বিরক্ত চোখে তাকালো সে। অথচ অজ্ঞান ছেলের চোখ দুটো নড়েচড়ে উঠল এতে। অমনি মারিয়া তাড়াহুড়ো কণ্ঠে বলল, এই বেঁচে আছে, বেঁচে আছে। এবার চলুন পালাই। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ তাও উঠল না। সে বলদ বনে গেছে। মারিয়া অধৈর্য হয়ে তার হাত ধরে টেনে তুলল। টেনে টুনে বাইকের কাছে এনে বলল, প্লিজ চলুন।
ওরা আরো লোকজন নিয়ে এলে দুজনেই মারা পড়ব। এতক্ষণে জ্ঞানে এলো সাদিক। হেলমেট হাতে নিয়ে বাইকে উঠল। মারিয়াও ব্যস্তভাবে উঠে বসল পেছনে। এরপর ধোয়া ছুটিয়ে পালালো দুজন। পুষ্পর মুখ চিরুচ্ছে না। সাগর পাড়ে যত রকম খাবার পাওয়া যাচ্ছে গাল ভরে খাচ্ছে সে। এদিকে পিলচেও দেখছে না সেসব। তার মহাবীর তারা চিহ্ন রক্তি ভাবমূর্তি। ধূসরের অপর মনে মনে ভীষণ চটেছে আজ। খাবে না, কিচ্ছু খাবে না, কোথাও বলবে না। বোমা মেয়ে তারা চিহ্ন রে উড়িয়ে দিলেও না। পিউ বুকের সাথে হাত গুজে মুখ ভার করে দাঁড়িয়ে থাকলো। পুষ্প প্লেটে ফিশ ফ্রাই নিয়ে অমৃতের মতো চিবোচ্ছে। ধূসরকে দেখা যাচ্ছে না আশেপাশে। ট্রলার জার্নি শেষ করে বালুতে পা ছোঁয়ার পর খোঁজ নেই। ধারে কাছেই থাকবে হয়তো। পুষ্প খাবার অল্পটুকু তুলে ইকবালকে খাইয়ে দিল। বিপরীতে খাওয়ালো সেও। পিউ এই দৃশ্যে মন তারা চিহ্ন রাপ করে ফেলল আরো। ধূসর ভাই এরকম জীবনেও করবেন না। খাইয়ে দেওয়া তো দূরের কথা, পুষ্প খেতে খেতে আরেকবার ডাকলো, এই পিউ, আয় না, খেয়ে দেখ, মজা আছে তো, তুই খা। ইকবাল বলল, ওর কি হয়েছে বলো তো। জানি না গো। ধূসর ভাই ঘটিত ব্যাপার তো, উনি ছাড়া ঠিক হবে না মনে হয়। দাঁড়াও, আমি গিয়ে গুছিয়ে ব্যাপারটা জেনে আসছি। ইকবাল হাতা ভাঁজ করতে করতে এগিয়ে গেল। টেনে টেনে ডাকলো, পিউ পিউ। পিউ চোখা নেত্রে তাকায়। ইকবাল চমৎকার হেসে বলল, কার ওপর এত রাগও? ধূসরের। পিউ উত্তর দিল না। তার প্যাঁচার মতো মুখ দেখে ইকবাল থুতনি ধরে নিজের দিক ফেরাল। মায়া মায়া গলায় বলল, আহা, এই সুন্দর মুখে মেঘ মানায় না শালিকা। কি হয়েছে ভাইয়াকে বলবে না? পিউ ঠোঁট উল্টায় সহসা। বাচ্চাদের মতো হাবভাব করে চেহারার। চোখে মুখে প্রচণ্ড দুঃখ ফুটিয়ে বলে, আপনি কত ভালো ভাইয়া, কত রোমান্টিক। আপুকে কত ভালোবাসেন। আর আপনার বন্ধু, একটা আনরোমান্টিক, একটা নিরামিষ, পচা পান্তা ভাত। প্রেমের ও বোঝেন না। কি বললে, কি করলে আমি খুশি হব? আমার ভালো লাগবে তা তো একেবারেই না। খালি ধমকাবে, বকবে, চোখ পাকাবে, আর 19 থেকে 20 হলে ঠাস ঠাস করে মেয়ে তারা চিহ্ন রে দেবে। ইকবাল বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল, খুব, এত ভারী অন্যায়। পিউ বলল, ওসব ছাড়লাম। ওনার বকা ঝোঁকাতে আমার একটুও খাতারা চিহ্ন রাপ লাগে না। রাগও হয় না। কিন্তু বাকি সব, একটু ভালো করে কথা বললে কি হয়? একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল আবার মাথা দোলাল। হা করতে গেলে ওপাশ থেকে ধূসরকে আসতে দেখা যায়। তার হাতে 3টে আইসক্রিম। ওদের দেখে কাছে এসে ইকবালকে দুটো এগিয়ে দিয়ে বলল, তোর আর পুষ্পর। একক উদ্ধৃতি চিহ্ন। তাকে দেখেই পিউ সন্তর্পণে গাল বেঁকিয়ে আরেক দিক ফিরে থাকে। ইকবাল ওর দিক একবার দেখে আবার ধূসরের দিক তাকালো। ধূসর তাগাদা দিল, কি, ধর। ইকবাল জোতারা চিহ্ন লন্ত কণ্ঠে বলল, রাখো তোর আইসক্রিম। আগে তুই আমাকে এটার উত্তর দে, এইভাবে আমার প্রেস্টিজ পাংচার করছিস কেন? ধূসর বুঝতে না পেরে বলল, মানে, মানে, এই যে আমি, কি অমায়িক একটা মানুষ, রোমান্টিক, ভালো, আরো কত কি। আর তুই আমার বন্ধু হয়ে কিচ্ছু শিখলি না। পিউ তড়িৎ বেগে তাকালো। ইকবাল ভাই কি আবার সব বলে দেবেন নাকি? হলো তাই। ইকবাল গড়গড়ে ভূমিতে বলল, তুই যে একটা আনরোমান্টিক, একটা নিরামিষ, একটা পচা পান্তা ভাত। পিউ না বললে তো জানতেই পারতাম না। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ হা করে ফেলল ঠোঁট। আর তারা চিহ্ন অঙ্কে সাদা হয়ে গেল মুখবিবর। ধূসর তবদা খেয়ে তাজ্জব বনে তার দিক তাকাতেই ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বোঝালো, সে কিছু বলেনি। ইকবালের এত সবে কিচ্ছু এলো গেল না। ধূসরের কাঁধে হাত রেখে জ্ঞান দেওয়ার মতো হাবভাব করে বলল, দেখ ভাই, আমার সম্মান রাখার দায়িত্ব তোর। আমার মত না হোক, একটু তো রোমান্টিক হ, যাতে তোর প্রেমিকা বলতে না পারে যে তুই প্রেমের ও বুঝিস না। ধূসর ভ্রুতে ভাঁজ নিয়ে পিউয়ের দিকে চেয়ে থাকলো। ঘাড় চলে গেছে একপাশে। পিউ মনে মনে কটমট করল ইকবালের ওপর। কেন যে বলতে গেল ওসব? সে ফিরেও দেখল না পিউকে। নিরুদ্বেগ ভাবে ধূসরের হাত থেকে আইসক্রিম দুটো নিয়ে বলল, আহারে গলে যাচ্ছে তো, যাই মাই লাভকে দিয়ে আসি। তারপর হেলে দুলে আনন্দ সমেত জায়গা ত্যাগ করল। ঠোঁটে হাসি ধরছে না। পুষ্পর কাছে যেতেই সে আগ্রহভরে সুথাল, কি হয়েছে? ইকবাল দুষ্টু হাসল শুধু। পিউ করোনার মাথা আঙুলে পেঁচাচ্ছে। মাথাই তুলছে না। আদল সংকীর্ণ। ইকবাল ভাই এইভাবে ধোঁকা দেবেন কে জানত। এখন কি হবে? দৌড়ে পালাবে এখান থেকে। সে হাঁসফাঁস করল কিছু সময়। তখনই শোনা গেল ধূসরের নিম্নভার কণ্ঠ, আমি আনরোমান্টিক। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ ভীত লোচনে চাইল। আমতা আমতা করে বলতে গেল কিছু।
এর মধ্যে ধূসর দূরত্ব ঘুচিয়ে দাঁড়ায়। একেবারে ছুঁই ছুঁই হয় তার শরীরের সঙ্গে। পিউ খাতারা চিহ্ন বড়ে গেল। বুকের কম্পন জড়াল। জিভে ঠোঁট ভিজিয়ে কাপা কাপা পল্লবে তাকায়। ধূসরের পূর্ণ দৃষ্টি তার ওপর। পরপর ঠোঁট এসে বেড়ে ওর কানের পাশে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, একটু কাছে এলেই তো হাঁপানির রোগীর মতো তারা চিহ্ন টফ করিস। রোমান্টিক হলে সুস্থ থাকবি। একক উদ্ধৃতি চিহ্ন।